ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা সব ভালোই আছো। দেখো, আজকের মানবদেহ অধ্যায় থেকে পেজ 8 থেকে 15 মধ্যে যে প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব আজকে, এখানে 50টার মতো প্রশ্ন আছে। প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3টে ভিডিও, অলমোস্ট 3টে কি 4টে হবে, ভিডিও মানে আলোচনা করেছি। ঠিক আছে, আজকের যেটা আলোচনা করছি সেটা হলো, দেখো এইটা, এখানে আমরা 50টার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, চলো তাহলে শুরু করা যাক। দেখো কী আছে, প্রথম প্রশ্ন আছে, বেশিরভাগ পাখির নখ ধারালো, এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। তারপরে বলেছে, কোন প্রাণীর ধারালো নখ থাবায় লুকানো থাকে? থাকে না। কোন প্রাণীর ধারালো নখ থাবায় লুকানো থাকে না? সেটা হচ্ছে কুকুরের। কুকুরের যে নখ থাকে সেটা হচ্ছে থাবায় লুকানো থাকে না। তারপরে প্রশ্নটা দেখো, দুটি শিকারি পাখির নাম লেখো। শিকারি পাখি কী? পেঁচা, ঈগল। তারপরে ঈগলের নখ কেমন? হুঁকের মতো বাঁকানো আর সূচালো। ঠিক আছে। তারপরে হচ্ছে, দুটি পশুর নাম করো যাদের ধারালো নখ নেই। গরু, ছাগল। এদের ধারালো নখ আছে, কিন্তু এদের নখটা হচ্ছে সেটা খুরে পরিণত হয়ে গেছে আর কি। সেটাকে নখ না বললে ওটাকে খুর বলা হয়। চুলের যত্ন না নিলে কি কি হয়? সেটা হলে চুলে খুশকি হয়, উকুন হয়। তারপরে প্রশ্ন দেখো, অনেক পশু পাখি নখ ঘষে কেন? কারণ নখ ঘষে নখকে বাড়তে দেয় না। মানে আমরা কি করি, আমরা নখ কাটি, নখ বেড়ে গেলে সেটা কেটে দিই, কিন্তু ওরা কি করে, নখ ওদেরও তো নখ বাড়ে, কিন্তু ওরা ঘষে ঘষে সেটাকে তাদের বাড়টাকে আটকে দেয়। এই হচ্ছে ওদের কাজ। তারপরে হচ্ছে, দুটি পশুর উদাহরণ দাও যাদের নখই তাদের খুর। যেটা একটু বলছিলাম, ওই গরু ও ছাগল, যাদের নখই তাদের খুর। বিড়ালের নখ থাবায় লুকানো থাকে। বিড়াল, এটা সত্য না মিথ্যা? এটা দেখো সত্য। কুকুরের নখ কী দেখলাম, থাবায় লুকানো থাকে না, কিন্তু বিড়ালের থাবায় লুকানো থাকে, মানে যখন প্রয়োজন হয় বিড়াল বার করে। খুব সূচালো নখওয়ালা একটি প্রাণীর উদাহরণ দাও। খুব সূচালো নখওয়ালা একটা প্রাণী হলো বিড়াল। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, বুড়ো আঙুলে কটা ভাঁজ? বুড়ো আঙুলে কটা ভাঁজ? এই দেখো, এই যে বুড়ো আঙুলে এই একটা ভাঁজ, এই ভাঁজ করছি, আর এইখানে ভাঁজ করা যায়, তাই না? এই জায়গাটা, তাহলে কটা হলো? দুটো ভাঁজ। ঠিক আছে, তাহলে উত্তরটা কটা হবে? উত্তরটা হবে দুটো ভাঁজ। তারপরে যে তর্জনীতে কটা ভাঁজ? তর্জনীতে 3টে ভাঁজ। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, কবজি থেকে কনুই কটা হাড় আছে? কবজি থেকে কনুই কটা হাড় আছে? দুটো। তারপরে হচ্ছে, কনুই থেকে কাঁধ পর্যন্ত কটা হাড় আছে? কনুই থেকে কাঁধ পর্যন্ত কটা হাড়? কনুই থেকে কাঁধ পর্যন্ত একটা হাড়। ঠিক আছে। তারপরে কোমর থেকে হাঁটু অবধি কটা হাড় আছে? কোমর থেকে হাঁটু, সেখানেও একটা হাড় আছে। তারপরে বলেছে, ড্যাশ হলো অস্থি আর জোর হলো ড্যাশ। সেটা হাড় হলো অস্থি, হাড়কে অস্থি বলা হয়, আর জোরকে কী বলে? সন্ধি। জোরকে বলে সন্ধি। হাড়ের জোরকে বলে ড্যাশ, হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে। হাড়ের জোরকে কী বলে? অস্থি সন্ধি। তারপর কনুই থেকে কবজির হাড় দুটির নাম, কনুই থেকে কবজির হাড় দুটির নাম কি? মানে কনুই থেকে কবজিতে দুটো হাড় আছে, এই দুটোর নাম কি? আলনা ও রেডিয়াস। তারপর হিউমেরাস কোথাকার হাড়? হিউমেরাস হচ্ছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস হাড়টা আছে, কাঁধ থেকে কনুই। তারপরে মেরুদণ্ডের হাড়ের নাম কি? এটাকে বলে কশেরুকা। ঠিক আছে। আর হাঁটুর নিচ থেকে গোড়ালি অবধি কটা হাড় থাকে? সেটা হলো দুটো। তারপরে দেখো, হাঁটুর নিচ থেকে গোড়ালির হাড় দুটির নাম কি? যে দুটো হাড় থাকে সেটার নাম কি? টিবিয়া আর ফিবুলা। টিবিয়া আর ফিবুলা। তারপরে যেটা আছে দেখো, ফিমার কোথাকার হাড়? ফিমার হচ্ছে কোমর থেকে হাঁটু, কোমর থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ফিমার হাড়টা থাকে। ঠিক আছে। তারপরে হাড়গুলো অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? হাড়গুলো হচ্ছে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। হাড়গুলো অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। কী করলে অস্থিসন্ধি খুব নমনীয় হয়? জিমনাস্টিক্স করলে অস্থিসন্ধিগুলো খুব নমনীয় হয়। অস্থি মজবুত করার জন্য কি দরকার? অস্থি মজবুত করার জন্য কি দরকার? ক্যালসিয়াম। ঠিক আছে,
ক্যালসিয়াম দরকার হচ্ছে মজবুত করার জন্য। ক্যালসিয়াম কোন কোন খাবারে পাওয়া যায়? ক্যালসিয়াম আমরা পেতে পারি দুধে, ডিমে ক্যালসিয়াম পাই, ঠিক আছে। তারপর কাজ করায় হাড়কে সাহায্য করে কে? পেশি। হাড়কে সাহায্য করে পেশি। তারপর পেশির প্রকৃতি কেমন, মানে পেশিটা কেমন? পেশিটা হচ্ছে নরম হয়, টান টান করলে শক্ত হয়ে যায়, এটাই। আর লিখতে পেশির সাহায্য লাগে, এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। হ্যাঁ, লিখতে গেলে পেশির সাহায্য লাগে। যদি তোমার পেশিটা, হাতের পেশি যদি কোনো কারণে ডিফেক্ট হয়, মানে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু লিখতে পারবে না। আমাদের কোথায় হাড় নেই? চোখে। চোখে কিন্তু হাড় নেই। তারপরে আমাদের জিভ একটা পেশি, এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। জিভও একটা পেশি, জিভ নিজেই একটা পেশি। বাঘের মুখের পেশির জোর কম, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। মানে বাঘের মুখের পেশির জোর বেশি, খুব, ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কম, তাহলে এটা মিথ্যা। চোখকে নড়াচড়া করতে সাহায্য করে কারা? সাহায্য করে চোখের পেশিগুলো। পেশিগুলো চোখকে নড়াচড়া করতে সাহায্য করে। মানুষের দেহের কোন জায়গার পেশি কোনো কাজ করতে পারে না? কোনো কাজ করতে পারে না, সেটা হলো কানের লতির পেশি। তারা কোনো কাজ করতেই পারে না, কানের লতিতে যে পেশিগুলো থাকে। পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত নয়, সত্য না? বলছে ট্রু না ফলস? টি এফ দেওয়া আছে, টি অথবা এফ। এফ, টি মানে ট্রু, এফ মানে ফলস। এটা হলো ফলস, এফ মিথ্যা। মানে পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত নয়, এটা মিথ্যা। খুব শক্তপোক্ত ডানার পেশি, কেন? উঠতে সাহায্য করে ওটা। আমাদের শরীরের কোন যন্ত্রে ধুকপুক শব্দ হয়? সেটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড নামক যন্ত্রে ধুকপুক শব্দ হয়। তারপরে দেখো হৃৎপিণ্ড কী? হৃৎপিণ্ড হচ্ছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। একটা পাম্প যন্ত্র হলো হৃৎপিণ্ড, যে শরীর থেকে শরীরে বিভিন্ন জায়গায় রক্তটাকে ছড়িয়ে দেয়। তারপরে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ড্যাশ। রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। তার মানে ধমনীর মাধ্যমে রক্তটা যায়। পাম্প শুধু ওটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে, কিন্তু যায় কার মাধ্যমে? ধমনী, মানে একটা নল। ধমনী নামে একটা নল থাকে, তার মাধ্যমে যায়। শুধু একটা না, অনেকগুলো ধমনী থাকে আর কি শরীরে, সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফানেল ও রবারের নল দিয়ে কোন যন্ত্রের মডেল বানানো যায়? সেটা হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ বানানো যায় ফানেল ও রবারের নল দিয়ে, স্টেথোস্কোপের মডেল। তারপর একটা বায়ুবাহিত রোগের নাম লেখো, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, হলো একটা বায়ুবাহিত রোগ। শরীরের কোথায় যক্ষা রোগ বেশি হয়? কোথায়? চলো ফুসফুসে। ফুসফুসে সাধারণত যক্ষা রোগটা বেশি হয়, অন্য জায়গায়ও হয় কিন্তু ফুসফুসে বেশি হয়। যক্ষা একটি বংশগত রোগ, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, যক্ষা বংশগত রোগ নয়। যক্ষা রোগের জন্য কোন চিকিৎসা প্রয়োজন? রোগের জন্য ডট চিকিৎসা, যেটাকে বছরখানেক ধরে করতে হয়, তাই বলে হচ্ছে বছরখানেক হাসপাতালে ডট চিকিৎসা, ঠিক আছে। তারপরে হচ্ছে যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় কত বছর আগে? প্রায় 130 বছর আগে যক্ষার জীবাণু আবিষ্কৃত হয়। যক্ষা জলবাহিত না বায়ুবাহিত রোগ? যক্ষা হলো বায়ুবাহিত রোগ, ঠিক আছে। তারপরে যক্ষা রোগ কীভাবে ছড়ায়? ছড়ায় কফ, হাঁচি, থুতু ও বায়ুর মাধ্যমে ছড়ায়। এবার যক্ষা রোগের একটা লক্ষণ কী? লক্ষণ হচ্ছে রাতে ঘাম হয়, শ্বাসকষ্ট হয়, যক্ষা রোগ যদি হয়ে থাকে। এই লক্ষণ থেকে আমরা বুঝতে, মানে প্রাথমিক অনুমান করতে পারি যে যক্ষা হয়েছে। ডটের পুরো কথা কী? ডটের পুরো কথা হলো ডাইরেক্টলি অবজার্ভড থেরাপি। ডাইরেক্ট, DIRECT অবজার্ভড, OBACRVED থেরাপি, THERAPY থেরাপি। ডটের পুরো কথা জানতে চাইলে এরকম ইংলিশে লিখবে, ঠিক আছে। যক্ষায় ক্রমশ ওজন কমতে থাকে, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যক্ষায় ওজন কমতে থাকে, এটা সত্য, ঠিক আছে। তাহলে 50টা প্রশ্ন আজকের সলভ করলাম আমরা 1 নম্বরে। তোমাদের এখান থেকে পাবেই, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করো, মানে একেবারে মুখস্থ করে নাও, ঠিক আছে, তৈরি করে নাও, এখান থেকেই তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই, ওয়েলকাম, ঠিক আছে। তাহলে ভালো থেকো,